হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এবং আপনারা জানেন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। এই দিবসে আমরা সবাই যেমন এজ আমেরিকান গর্বিত, ঠিক তেমনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। আমরা আসলেই ইটস এ লাইফ টাইম আপনার এক্সপেরিয়েন্স যে 250তম স্বাধীনতা আমরা দেখতে পেলাম। আমার মনে হয় যে 300 স্বাধীনতা দিবস আমরা অনেকেই দেখতে পাবো না। আমাদের জীবনে অনেক কিছু আছে যাতে ইতিহাসের যা সাক্ষী হয়েছে। আমরা এর মধ্যে ছিল, আমার মনে আছে মিলেনিয়াম যখন উদযাপিত হয়। মিলেনিয়াম আসলে আরও অনেকের পক্ষে দেখা সম্ভব হবে না, আমাদেরও আর দেখা সম্ভব হবে না আরেক মিলেনিয়াম। বাট আমরা সেই সময় আমরা ছিলাম, আমরা প্রত্যক্ষদর্শী। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই 250 বছর পূর্তি আমরা দেখলাম। আরও অনেক কিছু, সোভিয়েত ইউনিয়নের পতন, অনেক ইতিহাস, আমাদের সময় অনেক ইতিহাস ঘটেছে। নাজমুল ভাই হয়তো আরও ভালো বলতে পারবেন। যাই হোক, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করবো তা জানাচ্ছি আপনাদের। যুক্তরাষ্ট্রের যে আজকে 250তম স্বাধীনতা দিবস, এই দিবসের যে স্পিরিট, যে ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের যে ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল যে প্রিন্সিপল, এই প্রিন্সিপলকে সামনে রেখে স্বাধীনতা দিবসের ব্যাপক আয়োজন। কিন্তু এর মধ্যেও রাজনৈতিক বিভক্তি আছে এবং বিতর্ক আছে। আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব যে কে অথবা কারা, হু ইজ আমেরিকান, আমেরিকান কে, এইটা সংজ্ঞা এবং আজকের যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে কারা আমেরিকান, কে আমেরিকান, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে এটাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আলোচনা হবে আমাদের পুরো অনুষ্ঠানে। এবং তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় বিপুল ব্যাপক জনসমাবেশ ঘটেছে। এই হচ্ছে আজকের দুটো সাবজেক্ট। আজকে যারা আলোচনায় থাকবেন তাদের মধ্যে আছেন যে হাসান ফেরদৌস, আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকবেন মেরি জোবায়দা, রাজনীতিবিদ। আমাদের সাথে যুক্ত হবেন কাজী তেজওয়ার আরবিন, ইয়াং ডেমোক্রেটিক লিডার, এবং আকবর আলী, যিনি স্টেট রিপ্রেজেন্টেটিভ জর্জিয়া ডিস্ট্রিক্ট এবং ইয়াংগেস্ট স্টেট ডেমোক্রেট ইন জর্জিয়া, ডেমোক্রেটিক লিডার। উনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আর থাকবেন ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, অনুষ্ঠান শুরুর আগে আমার মনে হয় ইতিমধ্যেই আপনার আতশবাজি শুরু হয়েছে, আমরা একটু দেখে আসি কেমন চলছে, এরপরে আপনার নিউজ শুনবো। আমরা এখন লাইভ যে আজকের যে আতশবাজি চলছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে, এটা দেখলাম। নাজমুল হাসান, যাই আপনার কাছে, আপনাকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের দর্শক, শ্রোতা এবং সবাইকে সালাম। আপনার 250তম স্বাধীনতা দিবস। আপনার একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। আপনার ওই যে কি বলে, আপনার নেট একটু সামনে এসে কথা বলুন, তাহলে হয়তো পরিষ্কার শুনতে পাবো। না তো, আমি তো ঠিকই, ঠিক আছে। ওকে, আজ শনিবার 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে। ওয়াশিংটন ডিসি ন্যাশনাল মলে আয়োজিত র্যালির মাধ্যমে আমেরিকার স্বাধীনতা 250তম বার্ষিক উদযাপনের যে পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন এবং যেখানে তার ভাষণ দেওয়ার কথা ছিল, আজ শনিবার ওয়াশিংটনের কাছাকাছি তীব্র ঝড়ো আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়েছে। এর ফলে আয়োজকরা এলাকাটি খালি করার নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন। ন্যাশনাল মল একটি উন্মুক্ত উদ্যান, যদিও এই খোলা ও ঘাসযুক্ত এলাকার কাছাকাছি বিভিন্ন জাদুঘর ও অন্যান্য ভবনগুলো রয়েছে। তবে গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারের উপর দিয়ে উড়েছে ইউএস এয়ারফোর্সের থান্ডারবার্ডস। সিটিতে 4 জুলাইয়ের
আতশবাজি প্রদর্শনীটি আমেরিকার 250তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে এবার আয়োজিত হচ্ছে। প্রতিবারই হয় চৌঠা জুলাইতে, সামান্য একটু ব্যতিক্রম বৈশ্য আছে, এবং এটি যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উপর উদযাপনে নিউ ইয়র্কের যে কর্মসূচি রয়েছে তারই একটা অংশ হচ্ছে আজকের আগে আপনারা দেখলেন সেটা। তবে এই আয়োজনটি ইস্ট রিভার ও হাডসন রিভারের মধ্যে অদল বদল, কারণ প্রতিবারে আমরা দেখতাম কখনো ইস্ট রিভার কখনো হাডসন রিভারকে বেছে নেওয়া হতো আতশবাজির জন্য। এবার কিন্তু দুটোকে অল্টারনেট করা হবে, এবং এবং অদল বদল করা হলেও এবার উভয় স্থানে উদযাপনটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবার আর হাডসন রিভারও যেরকম উদযাপিত আতশবাজি হবে, ইস্ট রিভারও হবে। অতএব সবাই এটি দেখতে পারবে। নিউ জার্সি, নিউ ইয়র্ক সিটির প্রায় 4 বছর বাসিন্দারা তো অবশ্যই দেখবেন। নিউ জার্সি তীর থেকেও অনেকে এটা দেখতে পারবেন, কারণ হাডসন রিভারে হচ্ছে, সেখানে দেখতে পারবেন। এটি ম্যাসেজের চৌঠা জুলাইয়ের আতশবাজি প্রদর্শনী অবশ্য 50তম বার্ষিকীও। 1973 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দ্বিশতবার্ষিকী অর্থাৎ 200তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে এই আয়োজনটি শুরু হয়েছিল নিউ ইয়র্ক সিটিতে, এবং আজ 250তম বার্ষিকী জন্মবার্ষিকীতে ম্যাসিসেরও 50তম আতশবাজির। আজ রাতে সূর্যাস্তের প্রায় 1 ঘন্টা পর অর্থাৎ 9টার কিছুক্ষণ পরে এই প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। সাধারণত আধা ঘন্টা ধরে চলা এই আয়োজনটি রাত 10টার আগেই শেষ হয়ে যায়। ম্যাসিস অবশ্য জানিয়েছে যে এবারের প্রদর্শনীতে 30টি ভিন্ন রঙের 85,000-এরও বেশি আতশবাজি ব্যবহার করা হবে। তবে পরিবেশবিদরা এত তীব্র আতশবাজি, এত বেশি আতশবাজির যে প্রভাব, যে আহ স্বাস্থ্যের উপরে, সেটির ব্যাপারেও সতর্ক করেছেন। যারা খুব কাছাকাছি থেকে নদীর পাড় থেকে এটি অবজার্ভ করবেন, লক্ষ্য করবেন তাদের ব্যাপারে। এর আগে যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আজ শনিবার হাডসন নদীর তীর পিয়ার 84-এ শত শত মানুষ সমবেত হয়েছিলেন। তারা বিশাল সব পালতোলা জাহাজের টল শিপ, যেগুলো ভেসে যাওয়া এবং আকাশে যুদ্ধ বিমানের দ্রুত ছুটে চলা প্রত্যক্ষ করেছেন। আমেরিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসবে অংশ নেওয়া বিভিন্ন বহু জাহাজ দেখার পাশাপাশি দর্শকরা জাহাজের শোভাযাত্রা ও আকাশ প্রদর্শনী উপভোগ করেন, এবং অনেকে ছবি তুলেছেন প্রচুর। সেই কিছু শহরে যুক্তরাষ্ট্রের উৎসবের আমেজ চলছে গত কয়েক সপ্তাহ ধরে। আমেরিকার জন্মস্থান ফিলাডেলফিয়া, যেখানে আজকে ফুটবল ম্যাচটি হয়েছে ফ্রান্স এবং প্যারাগুয়ে, সেই 4টা জুলাইয়ের মধ্য দিয়ে আজকে যে অনুষ্ঠানটি হবে তার মধ্য দিয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে ফিলাডেলফিয়ায়, যা দেশের সবচেয়ে বড় স্বাধীনতা দিবস উদযাপন হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এই মুহূর্তে। ওয়াশিংটন ডিসির গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার ন্যাশনাল মলে 2 সপ্তাহের বেশি সময় ধরে নানা অনুষ্ঠান আয়োজন করছে, যার মধ্যে রয়েছে 110 ফুট উঁচু একটি ফেরিস হুইল। নাগরিক অধিকার, চাঁদে অবতরণ ও যুদ্ধে জয়লাভ হচ্ছে আমেরিকানদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ অর্জন সমূহ। যখন এনবিসি নিউজের জরিপে প্রাপ্তবয়স্ক আমেরিকানদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে কোন ঐতিহাসিক ঘটনাটিকে তারা সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন, গৃহযুদ্ধের পর দাসপ্রথার অবসান এবং সংবিধানের 13তম সংশোধনীর অনুমোদন, এই বিষয়গুলোই অনেকের চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল। 1865 সালের এই সংশোধনীটি সংবিধানে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথার সমাপ্তি ঘটায় এবং 40 লক্ষেরও বেশি দাসত্ব শৃঙ্খলবদ্ধ মানুষকে মুক্ত করে দেয়। অন্যরা বলেছেন, জরিপে অংশ নিয়ে, যে ত্রয়োদশ সংশোধনী আমেরিকান সমাজে সফল হওয়ার ক্ষেত্রে সমান সুযোগের ভিত্তি স্থাপন করেছিল। সাফল্য অর্জন, চিন্তা ভাবনা এবং নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে সবারই সমান সুযোগ রয়েছে। এখন কথা বলার ও কাজ করার অধিকার আপনার আছে, শিক্ষা এবং অন্যান্য সবকিছুর অধিকারও আপনার রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে তা নিশ্চিত করা হয়েছে। নিউ ইয়র্কের লেখিকা জিন ক্যারলের দায়ের করা মামলায় জয়ী $5.8 মিলিয়ন আদায়ের দাবির বিষয়ে জবাব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত সময়ের আবেদন করেছিলেন, তা একজন ফেডারেল বিচারক, নিউ ইয়র্কের একজন ফেডারেল বিচারক আজ তা প্রত্যাখ্যান করেছেন।
ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে গত 30শে জুন ক্যারল আবেদন জানিয়েছিলেন যেন ট্রাম্পকে সেই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয় আদালতের মাধ্যমে, যে অর্থ তাকে দেওয়ার জন্য রায় দিয়েছিল জুরি বোর্ড। 2023 সালে জুরি বোর্ড ট্রাম্পকে ক্যারলের উপর যৌন নিপীড়ন, তার উপর হামলার অভিযোগকে প্রতারণা, কনজব বলে অভিহিত করে তাকে মানহানি করার দোষী সাব্যস্ত করেছিলেন। এই মামলা জুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ট্রাম্প যে অনুরোধ জানিয়েছিলেন, 29শে জুন সুপ্রিম কোর্টও তা প্রত্যাখ্যান করে দেয়। ক্যারলের অনুরোধের বিষয়ে জবাব দেওয়ার জন্য ট্রাম্প আরো সময় চেয়েছিলেন। আজ 4 জুলাই একটি আদেশের মাধ্যমে একটি বাক্যের মাধ্যমে বিচারক আদেশ দিয়েছেন যে নিউ ইয়র্কের আদালত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পকে এখন 7 জুলাইয়ের মধ্যে জবাব দিতে হবে। এবার আবহাওয়ার কিছু খবরে আসি। নিউ ইয়র্ক সিটিতে গতকাল শুক্রবারে তীব্র বিপজ্জনক তাপপ্রবাহ অব্যাহত ছিল এবং আজও তা অব্যাহত রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী আজ শনিবারও হিট ইন্ডেক্স বা তাপের তীব্রতার সূচক 110 থেকে 115 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা পর্যাপ্ত শীতল পরিবেশ বা পানীয়ের ব্যবস্থা ছাড়া থাকা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত 2রা জুলাই তাপজনিত কারণে জরুরি চিকিৎসার জন্য 98টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। স্বাস্থ্য বিভাগের মতে এই মাত্রা তাপ প্রবাহের ক্ষেত্রে এমন সংখ্যা প্রত্যাশিত ছিল, যদিও প্রচন্ড গরমের কারণে প্রতি বছর প্রায় 500 নিউ ইয়র্কবাসীর মৃত্যু হয়, যা আবহাওয়া সম্পর্কিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত বছরের জুন মাসে রেকর্ড ভাঙা তাপ প্রবাহের সময় 19 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু তীব্র তাপদাহের মধ্যে সিটি কর্তৃপক্ষ তাদের কুলিং সেন্টার বা শীতল আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে এবার, যদিও নিউ ইয়র্কবাসীরা 311 নম্বরে ফোন করে অথবা নিকটস্থ প্রিসেন্টের খোঁজ নিয়েও তারা কুলিং সেন্টারটি খুঁজে নিতে পারেন। এছাড়া সিটির অলিম্পিক আকারের ও মাঝারি আকারের সুইমিং পুলগুলো খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে ইতিমধ্যে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের আজকের খেলার বিষয়ে। আজ শনিবার দিনের দ্বিতীয় খেলার কথা আগে বলি। দ্বিতীয় খেলায় প্যারাগুয়েকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। প্রথম দল হিসাবে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো ফ্রান্স। 1994 থেকে 2002 সালের মধ্যে ব্রাজিলের পর টানা 3টি ফাইনালে ওঠা প্রথম দল হওয়ার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে চলেছে এখনো পর্যন্ত। 2018 সালের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা ফ্রান্স 2022 সালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়, যা ছিল সর্বকালের অন্যতম সেরা একটি ম্যাচ বিশ্বকাপ ফুটবলে। কিলিয়ান এমবাপে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জনও করেছিলেন সেই ম্যাচে। তো তাই সেই বীরত্বপূর্ণ প্রচেষ্টা যথেষ্ট ছিল না, কারণ শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা জয়ী হয় বিশ্বকাপে 2022 সালে। 4 বছর পেরিয়ে গেলেও ফ্রান্সের মধ্যে আত্মতুষ্টি বা হতাশার কোনো ছাপ এখনো পরিলক্ষিত হচ্ছে না, বরং রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের বিপক্ষে এমবাপি দেওয়া পেনাল্টির গোলে 1-0 ব্যবধানে জয়ের পর থেকে 1994 থেকে 2002 সালের মধ্যবর্তী সময় ব্রাজিলের পর টানা 3টি ফাইনালে ওঠা প্রথম দল হওয়ার পথে ফ্রান্স এখন বেশ ভালো অবস্থানে রয়েছে। যদিও দুবে নামক এক খেলোয়াড়ের বিরুদ্ধে করা ফাউলের ফলে একটি পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স খেলার প্রায় 68 মিনিটের মাথায়, এবং এমবাপে সেই পেনাল্টি কিক থেকে গোল করে আজকের খেলার জয়সূচক গোলটি করেছিলেন। এর মাধ্যমে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়ায় 60টিতে। এবারে বিশ্বকাপে 60টি গোল করেছেন এ পর্যন্ত এমবাপি, এবং সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 19টিতে। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল সংখ্যা। এক্ষেত্রে তিনি কেবল লিওনেল মেসি, যার গোল সংখ্যা বর্তমানে 20, তার পিছনে রয়েছে। আর শনিবার দিনের প্রথম খেলায় মরক্কোর কাছে সহজেই 3-0 গোলের ব্যবধানে হেরে কানাডার স্বপ্নের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। এর ফলে রাউন্ড অফ 16 থেকেই তাদের বিদায় নিতে হয়
এই আসরের আগে বিশ্বকাপের কোনো ম্যাচে কানাডা কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। কিন্তু এবার তারা রাউন্ড অফ 16 এ পৌঁছেছে। তবে এবারে তারা কেবল বসনিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ড্র করে সেই মাইলফলকে স্পর্শ করেনি, বরং কাতারকে পরাজিত করে গ্রুপ বি থেকে পরবর্তী ধাপে উত্তীর্ণ হয় এবং এরপর রাউন্ড অফ 32 এ দক্ষিণ আফ্রিকায় হারিয়ে আজকের অবস্থানে পৌঁছায়। আগামীকাল প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে ইংল্যান্ডের বিরুদ্ধে মেক্সিকো সিটিতে। আপাতত এখানেই শেষ করি আজকে। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন যেন হাসান ফেরদৌস, আমাদের সাথে আছেন আকবর আলী, যিনি ইয়াংগেস্ট স্টেট রিপ্রেজেন্টেটিভ অফ জর্জিয়া, অ্যান্ড আমাদের সাথে আছেন কাজী তাজাওয়ার আরবিন, ইয়াং ডেমোক্রেট, অ্যান্ড অলসো আমাদের সাথে আছেন মেরি জুবাইদা, যিনি পলিটিক্সে ইনভলভ, ডেমোক্রেটিক পার্টি পলিটিক্সে। কয়েকদিন আগে উনি ডিস্ট্রিক্ট 36-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্টেট অ্যাসেম্বলিতে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করব আজকের একটি সাবজেক্ট, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস, আয়োজন, বিভক্তি এবং বিতর্ক, যে কে বা কারা আমেরিকান, হু ইজ আমেরিকান, এই বিষয়টি নিয়ে। বাট এই বিষয়ে বিতর্ক বা এই বিষয়ে আলোচনা শুরু করার আগে মেয়র মামদানি গতকালকে 250তম যুক্তরাষ্ট্রের এই যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে তিনি একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি এমসিআর যদি রেডি থাকে তাহলে এখন দেখব। কতক্ষণ লাগবে? ওকে, সো আমরা বক্তব্য শুরু করি, বাট দেখাবো এই বক্তব্যটা। হাসান ভাই, আপনার উনি রেডি করছে, আমাদের এমসিআর 5 মিনিট সময় লাগবে, বাট আমরা শুরু করি আপনার বক্তব্যটি, যে আপনি কি মনে করেন। রাহের, আমি বলার চাইতে অনেক বেশি মূল্যবান হবে যদি আমরা এই তরুণদের কাছ থেকে কথাগুলি শুনি, তারপরে আমি আমার কমেন্টটা পরে ওকে, করলাম। সো আমি শুরু করি। কাজী তাজাওয়ার আরবিন, সো আমরা যদি আজকে আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ক্ষমতায় আছেন এবং জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট, তাদের মধ্যে হু ইজ আমেরিকান, আমরা যারা মনে করি যে আমেরিকা যারা ঢুকে, আমেরিকা যারা সিটিজেনশিপ নেয়, সে কোন দেশ থেকে আসলো, তার সংখ্যা, তার জাত কি, তার ধর্ম কি, এটা ম্যাটার করা হয় না, মনে করা হয় যে দে আর আমেরিকান। বাট আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শাসন আমলে দেখা যাচ্ছে যে এই আমেরিকান কারা, এটি সংজ্ঞানীয়, তারা বিভিন্ন ধরনের বিভক্তি এবং আমাদের কমিউনিটির মধ্যে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি জন্ম দিচ্ছে। সো অ্যাজ এ ইয়াং ডেমোক্রেট, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়? Ji, assalamu alaikum, Shabai. Thank you so much for having me. It's such an honor to be here with you all. What is it to be an American? I think an American is someone who comes here, has a desire to live a better life, wanting to serve their community, and have a life that they can carry forward for their people. America is the only country in the world where you could have another nationality in front of the title American. There's Italian Americans, there's Irish Americans, generation after generation, the title have been passed. As is the Bangladeshi community, I am a proud Bangladeshi American, and I am proud to be a Bangladeshi American, and that is what I believe to be an American, where we live up to the ideals of the constitutions, where it says we the people, in order to form a more perfect union, to pursue a life, liberty, justice, and the pursuit of happiness. That is what I believe to be an American. 250 years in, especially under the current administration, that is what I genuinely and passionately believe means to be an American. And I want to emphasize again, I am a proud Bangladeshi American. Thank you, Mr. Akbar Ali, who is the youngest state representative of Georgia, District 106. Mr. Akbar Ali, I know you cannot speak in Bangla, but you can speak in English. Of course. Yes, of course. Thank you so much for having me here. It's a pleasure to be featured on this program. I think it's something that spans the entirety of this country, because even someone coming from Georgia like myself, this is the land of opportunity. This is the land where you can come into, and as Kazi said, any person can become an American. I think that's unique in the world. It's somewhere where if you value service, if you value opportunity, and if you value your community, then you can consider yourself an American. Because where else on this earth can a 22-year-old become the youngest state assemblyman in a state like Georgia as well, and also come and find a community in New York, coming up to
this city, I found out that no matter who you are, everyone has a home here. And that is the essence of what being an American is. When you see all this hate and bigotry coming from people like the vice president who say that no, you have to be a certain religion or you have to be like a certain ethnicity, I fight against that. You know, that's not who we are. That is not the ideal of what America could be, especially on our 250th. Thank you so much, Mary Zubaida. আপনাকে ধন্যবাদ এবং আমেরিকার 50তম বছরের শুভেচ্ছা। যারা আমরা কাছে আমরা আমার এই মুহূর্তে আপনাদের সাথে একটু ট্রাই করি কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জি। আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তো আমার জন্য আমেরিকা সত্যিকার অর্থে যদি বলি যে আমাদের প্রশ্ন হচ্ছে হু ইজ আমেরিকা, এটা নিয়ে বিভক্তি বিভিন্ন ধরনের কথা হচ্ছে। আর ইউ আমেরিকান? আমি অবশ্যই আমেরিকান এবং সেই আমেরিকানটা আমি জন্মসূত্রে নয়, আমি আমার স্বইচ্ছায় সজ্ঞানে নিজের সিদ্ধান্তে আমেরিকান হয়েছি। এখানে অনেকটা ডিসিশন মেকিং ইনভলভ ছিল, অনেক মানে মানসিক প্রস্তুতির ব্যাপার ছিল, অনেক ইমোশনাল স্টেজ পার করতে হয়েছে, তারপরে আমেরিকান। তো আমরা যারা ন্যাচারালাইজড আমেরিকান, আমরা হচ্ছে সলিড আমেরিকান। আমরা জন্মসূত্রে হয়ে যায়নি, হঠাৎ জন্মগ্রহণ করে আমরা জানি না যেটা আমরা আমেরিকান। যেভাবে আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে ল্যান্ড জন্ম হয়েছে, যেটা আমরা স্বইচ্ছায় হয়েছি বা অনিচ্ছা হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত আমাদের ছিল না। কিন্তু আমেরিকান হওয়াতে আমাদের পুরো জেনারেশন আমেরিকান, আমরা সজ্ঞানে স্বইচ্ছা নিজের ঠান্ডা মাথায় আমি মনে করি আমেরিকান, আমরা সত্যিকার আমেরিকান। আর যদি জানতে চান এর বাইরে আর কারা আমেরিকান, আর যদি সেটা বার্থ রিলেটেড হয়, তাহলে সত্যিকার আমেরিকান হচ্ছে নেটিভ, যারা এই দেশে আমেরিকার হিসাবে ট্যাগ হওয়ার আগে থেকে এই দেশে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে, এদের যাদের মাটি ছিল তারা তাহলে সে আমেরিকান। এর বাইরে আমরা সবাই আমেরিকান। Okay, so what do you think about the present বুঝতে পারিনি যে হঠাৎ করে এতটা ফায়ারওয়ার্ক শুরু হবে আমার এখানে, যে এখন মনে হয় একটু ফেমাস। জি বলেন। ওকে, সো বলছি যে আপনি যারা বলছেন যে ইউ আর দি আমেরিকান, বাট বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ওরা যে সংজ্ঞা দিচ্ছেন, একটু আগে যেটা মিস্টার আকবর আলী বলেছেন, মিস্টার আকবর হি সেড যে বিগট্রি, রিলিজিয়ন, রেস, বিভিন্ন জিনিস আনা হচ্ছে টু বি আইডেন্টিফাই এজ আমেরিকান। এই বিষয়ে আপনার হোয়াট ইজ ইউর কমেন্ট? দেখেন, এখন বিষয় হচ্ছে যে আপনি নানান জনের নানান মত থাকবে, আপনি কোনটাকে বাই করবেন সেটা আপনার বিষয়। আপনি কি আপনি কে আবু তাহের কি আবু তাহের না, এটা যদি বলেন যে ম্যারি জুবাইদা সিদ্ধান্ত নেবে, তাহলে আপনার অপেক্ষা করতে হবে ম্যারি জুবাইদা কি বলে। আপনি আবু তাহের আপনি জানেন, আমি ম্যারি জুবাইদা আমি জানি, আমি আমেরিকান আমি জানি। এটাই হচ্ছে বড় বিষয়, যে আমি ইনক্লুসিভিটির বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যতক্ষণ কারোর কাছে ভিক্ষা করতে চাইবো যে আমাকে ইনক্লুড করে নাও বা আমাকে একটা অংশ করে নাও, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত যাকে আমি মনে করবো যে তার হাতে অথরিটি আছে, সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক, এই অধিকার যার হাতে দিব তার উপরেই আমার নির্ভর করে থাকতে হবে। আর যেই মুহূর্তে আমি এই অধিকার আমার নিজের হাতে তুলে নিচ্ছি যে আমি আমেরিকান, আমি আমেরিকান, এটা আমার বাসস্থান, এটা আমি সজ্ঞানী, আমার সন্তানরা এখানে বড় হচ্ছে, এর ভবিষ্যতের সাথে আমার প্রজন্মের ভবিষ্যৎ জড়িত। সেই মুহূর্ত থেকে আমার দায়িত্ব হয় আমার ঘর, আমার এই যে জায়গা থেকে আমি নিজের বসত হোম হিসেবে গ্রহণ করেছি, সেটা বর্তমান সব আমার উপরে ন্যাচারাল আছে। এখন এই বিভক্তি একটাই কারণ, বিভক্তি হলে হয় কি মানুষের মধ্যে দোটানা শুরু হয়, মানুষের মধ্যে দুর্বলতা দেখা দেয়। এবং এর থেকে বিশেষ করে ইমিগ্রান্ট কমিউনিটি, যারা সাদা না, যারা অন্য ভাষায় কথা বলে বা অন্যরকম দেখতে, যারা অন্য ধর্মে বিশ্বাসী, তাদের মধ্যে এই দোটানাতে আসে। তাদের একদল অন্যায় করবে আর একদল সেই অন্যায়ের বিরুদ্ধে নাম দিয়ে আবার সেই নিপীড়িতদেরকে দমন করে রাখার চেষ্টা করে বহুভাবে। আমাদের সময় এসেছে যে নিজেদের রিকগনাইজ করা, যে দেশকে তো আমরা গ্রহণ করেছি, এখানে তো আমাদের জন্ম হয়নি। যেদিন থেকে গ্রহণ করেছি, দেখেন আমরা কিন্তু ওথের মাধ্যমে এই দেশের নাগরিক হয়েছি, সেটা ঠান্ডা মাথায় হয়েছে। যে দেশকে আমি আমার ঘর হিসেবে, আমার বাসস্থান, আমার ভবিষ্যৎ হিসেবে গ্রহণ করেছি, যেখানে আমি বিলং করি কি করি না সেটা তো আবার আরেকজনের কাছ থেকে নতুন করে যদি আবার দাবি আদায় করতে হয়, সেটা আমার নিজের দুর্বলতা। সো হোয়াট ইজ ওকে, সো দ্য প্রশ্ন হচ্ছে যে তাদের ইন্টেনশনটা কি, এটাই বোঝা যায়, হোয়াট ইজ देयर ইন্টেনশন। ইন্টেনশন যেটা তো সে নিজে বলতে পারবে।
স্বাভাবিক কথা হচ্ছে আমি তো তাদের ইন্টেনশনের ধার ধারি না। আমি আমেরিকান, এটা আমার ঘর, এটা আমি দায়িত্ব আমি নিজের হাতে নিয়ে নিয়েছি এবং আমার প্রজন্মের মানুষরা এটা দেখিয়ে দিয়েছে যে আমরা আর কারোর কাছে মাথা নত করে হাত পাততেছি না যে আমি বিলং করি কি করি না। তো আমি আমেরিকান, আমার প্রজন্মের সবাই আমেরিকান, যারা এই দেশে থাকতেছে পার্মানেন্টলি চলে আসছে, কারো কারোর ডকুমেন্টেশন হয়েছে, কারোটা হওয়ার পথে, তারা প্রত্যেকে কি যে এদেশকে যে ঘর হিসাবে তার ভবিষ্যৎ হিসাবে গ্রহণ করেছে, তারা প্রত্যেকে আমেরিকান আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। thank you. Anybody have any comment? Any other comment? Kazi Tazawar? No, wait. Unmute করতে হবে, please. Sorry. The only other comment that I have is that, you know, we should always be proud of our identity. Anyone who's been here, even from birth or even since breakfast, they are an American, they are a New Yorker, and they belong here. And we should always be proud of this. This is a celebration. 4th of July is a celebration of who we are as Americans, particularly me, proud of being a Bangladeshi American. I think we should take that always in celebration of the sacrifices of those who came before us and for those who will come ahead of us. And we should always keep that in remembrance. Mr. Akbar, so can you just specify a little bit about you mentioned about Vice President, bigotry, division, just if you can a little bit specify about it. Yeah, so what I intend to say was that when it comes to division and it's the role of a president or a vice president to unify everybody in the country. And what we see right here is someone who is trying to tear our communities apart to try and create an identity that not even the founders wanted to do. In the Constitution and in the various writings that the founders of this country wrote, they said that, you have freedom of religion. This will be a country where anyone can be a free man, where you can build a life for yourself, and that is the intention of this. And so when you see somebody, especially someone that is unqualified and not a good leader, like the Vice President J.D. Vance is, that you just see someone that does not represent the ideals of what this country is, especially when it comes to that speech. I genuinely believe that if you want to go by the intention and you want to go and if you value community, you have the right to be an American in this country. থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে ভিডিওটি এসেছে, জোরান মামদানি গতকালকে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটি আমরা একটু শুনবো, শোনার পরে আসান ভাই আপনার কাছে বক্তব্য, আপনার কথা শুনবো। 250 years presents a rare opportunity for more than 340 million people to turn together, both towards one another and towards ourselves, to take measure of who we are as a nation. When we look at America, what do we see? Here at City Hall, as I sit behind George Washington's desk, alongside new Americans who came to this country, I cannot see all of America. But like so many who came before, I can see New York City. The city I see today looks very different than the one that greeted George Washington. In July of 1776, our city simmered under the yoke of oppression. The British had imposed a colonial rule so repressive that 250 years ago, 80 miles south, a small group of newspaper editors, farmers, and soldiers signed their names on a document declaring truths that feel self-evident now, but were revolutionary then, establishing the ideals our nation still strives to fulfill. থ্যাংক ইউ সো মাচ। জি হাসান ভাই, আপনি শুনলেন যে মামদানি কি বলেছেন, কাজী আপনার তাজাওয়ার কি বললেন, আকবর আলী কি বললেন, এবং মেরি জুবাইদা কি বললেন। সো নাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 4th of জুলাইয়ের শুভেচ্ছা। আজকে আমেরিকার জন্মদিন। হ্যাপি আমেরিকা, হ্যাপি বার্থডে আমেরিকা। কেন এই প্রশ্ন উঠলো আজকে? এই প্রশ্ন আজকের নয়, দীর্ঘদিনের। আমেরিকা গোড়া থেকে একটি বিভক্ত দেশ, কেমন বর্ণে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ওরা এখন আছে। Can I ask them a few questions just in case? আমি আমার লম্বা ভাষণ দেবার আগে let me ask them a few questions because they are here. One question that I would like to ask to all of you, even though you readily dismiss J.D. Vance or your president, but they are your president and vice president, and your president calls 3 representatives
3 elected representatives to go back to their country. Go back to your country. Haven't you encountered such a situation yourself? I have on many occasions. Many people have called me, go back to your country. So whether you like it or not, you face every day obstacles. You face discrimination. You face challenges. My question to all of you, individually and as people involved in politics, how do you negotiate those challenges? Maybe your lessons will help us negotiate. I cannot. Sometimes I feel frustrated, angry, and I often want to leave simply because I don't feel that I belong in here. How about you guys? Let's talk from Akbar Ali. Start from Akbar Ali. So, yep. Thank you so much for the question. Just starting off with, we have all faced discrimination. We have all faced insults and various like challenges in our life, as you have said, especially within the political realm, especially during this time when immigration is an issue, when different the diversity that we have is seen as a weakness by other people. But I would counter against that. I would say that diversity is one of the greatest strengths that we have. That, as I said, we are a nation that's designed to change and evolve as well. And so when you meet with those obstacles, it is the same idea of having a backbone, and is the same idea of standing strong not only for yourself but your community, because change starts with the individual, but weakness also starts with the individual. And so if any one of us start to like give up and give in into this nasty notion that we don't belong, then that means the fall of the rest of the community as well. And so, but inversely, if we stand strong and we fight against this and we stick together and we make our place saying no, just the same way that your forefathers immigrated into this nation, I have the right to do so as well, then that means that our community can get stronger and stronger as a result. Thank you. Qazi Tazawar. Yeah, I want to thank you, Mr. Feddos, for your question, and I really do appreciate it. And this does hit close to home for me. Growing up in a household with Bangladeshi immigrants, I know what the struggle is like, to assimilate into this country and having people to go back to your country. And when I hear this, I am reminded of something that Michelle Obama once said is, when they go low, we go high. We should always go high. We should always aim to be proud of our heritage, because this is a nation full of immigrants, and that is the history of America. That is the story of America. Ever since the founding of this nation, people immigrating here through the Mayflower, we are a nation built by immigrants and built for immigrants. And in this, I am reminded of when there are different diasporas in this entire country, whether it's the Irish diaspora, the Italian diaspora, they have all faced challenges. They have all faced discrimination, but through it all, they kept their national heritage, their national pride with them. And through this, I'm embracing my Bangladeshi heritage. Again, I'm going to say it again. I'm proud to be a Bangladeshi American. This is where we stand high. We show people what our culture is about and how we can contribute towards the fabric, the long, rich fabric of what is America and our best ideals, and hold on to that and how we can move forward together. And we should not give up on contributing towards that society, a society where we continue to form a more perfect union. Thank you. Thanks. Mary Jubaida. ফেরদৌস ভাই, যে মুহূর্তে আপনি বলেছেন যে আমার মাঝে মাঝে ইচ্ছা করে চলে যায়, এই শব্দের মধ্যে অনেক উত্তর আছে। সেটা হচ্ছে গিয়ে, যখন আমরা বিলং করি তখন তো চলে যাওয়ার শব্দ থাকে না। এটা আমার ঘর, এটা আমার ভবিষ্যৎ, এটাকে আমার ঠিক করে সুন্দর রাখতে হবে নিজের প্রয়োজনে। আমি আপনি যারা ফার্স্ট জেনারেশন আমেরিকান, আমরা যদি চলে যেতে চাই কোনো একটা দেশে, হয়তো চলে যেতে পারবো না। রাগটা আমি বলছি, সে রাগ আর ক্ষোভের আর দুঃখের জায়গাটা, অভিমানের জায়গাটা। কিন্তু দেখেন, এদেশে কালোরা 250 বছর ধরে আছে, তারা কোথায় যাবে? তাদের তো কোনো যাওয়ার জায়গা। তো আমরা যখন এই দেশকে গ্রহণ করেছি, অন্তত কি করেছি? এখন আসলে আপনি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি বললো সে বিষয়ে, যেই মুহূর্তে আপনি এই কথাগুলি শুনেন, ওই মুহূর্তে আমাদের নতুন করে, কাকে কি করে জানি না, আমার জন্য এটা নতুন করে ফুয়েল করে আমাকে, যে আমাদের অনেক কাজ এখনো বাকি। আমাদের দেশটা ইনক্লুসিভ না। আমাদের দেশে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এমন ডিসক্রিমিনেটরি কথা বলতে পারে, যাদের অভিভাবক হওয়ার কথা ছিল সবার, কিন্তু তারা নিজের সন্তানদের প্রতি অভিভাবক বিমাতা সুলভ আচরণ করে, যেটাকে বলা হয়। তো এই সময়টাতেই কিন্তু আমাদের কাছে একটা গুরু দায়িত্ব চলে আসে,
তাহলে এই দেশ এখনো সবার জন্য বসবাস উপযুক্ত হয়নি। আমরা যারা ইনক্লুসিভিটির জন্য লড়াই করি, তখন তাদের জন্য এটা নতুন করে উদ্যমের কারণ হয় যে আমাদের কয়েকটা মানে আমরা যখন ধরেন টেবিলটা ভালো করে গুছাই, তখন কি করি, খুব ভালো করে খেয়াল করি কোনো কিছু এলোমেলো আছে কিনা, কোনটা সরাতে হবে, কোনটা আরো একটা আইটেম বাকি আছে কিনা। এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন সাথে সাথে আমাদের চোখে পড়ে যে এখনো আইটেম বাকি আছে, যে কাজগুলি আমাদের করতে হবে এই দেশকে আরো বেশি ইনক্লুসিভ করার জন্য। আর এই ধরনের ফাইনালি বলবো যে এই ধরনের শব্দ চয়ন বা এইভাবে যখন কথা বলে পলিটিশিয়ানরা বা বড় লিডাররা, এইসব ডিস্ট্রাকশন, এই ধরনের বললি যে হয়ে যায় তাও কথা না। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে যেসব আপামর মানুষ যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদেরকে এটা অনেকটা অভিমানিত করে। যখন তাদেরকে অভিমানিত করে কি হয়, তারা ঘর সামলাতে গেলে মন খারাপ হয়, কিচেনে হয়তো থালাবাটি পড়ে থাকে তাদের সিঙ্কে, কাজে গেলে মন দিয়ে কাজ করতে পারে না। তো এইসব ডিস্ট্রাকশনকে সম্পূর্ণরূপে মাথা থেকে বাদ দিয়ে আমাদের মনোনিবেশ করতে হবে কিভাবে আমরা যে দেশে আছি এই দেশের পরিবেশ সবার জন্য বসবাস উপযুক্ত করব, এবং সবার জন্য সবাই যাতে এই দেশটাকে নিজের দেশ মানে গর্বের সাথে, তৃপ্তির সাথে, কৃতজ্ঞতার সাথে এই দেশকে নিজের দেশ বলতে পারে এমন একটা দেশ তৈরিতে আমরা সবাই মনোনিবেশ করব। এবং যেটা আমার আগের দুই বক্তা বলে গেছেন যে সবাই মিলেমিশে থাকবে এমন ভাবে যে সব যেন কাউকে কোনোভাবে যেন আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি না করতে পারে এবং কাউকে যেন হার্ট না করতে পারে, সবাই সবাইকে জড়িয়ে থাকবে এই মুহূর্তে। থ্যাংক ইউ। I'll ask one more question. I know you guys have to leave. I saw your message very quickly. Maybe Akbar and Qazi can respond because they're all, and Mary too. You guys are all politically involved. The Vice President has very specifically talked about civilizational eraser. He went to Germany and talked about how immigrants are completely changing the culture of this civilization. What is this civilization? White and Christian civilization. And I'm quoting here from the Vice President. And he's being very nice here. He says, even if immigrants are fundamentally good people, who want to believe the right thing, a massive influx disrupts the intergenerational continuity that keeps a specific national culture intact. How do you respond to that? Akbar first, since he's already elected president, maybe he has some interesting things to say. Go ahead. Thank you for the question. I'll begin by saying this. These are not new arguments that he is making. These are arguments that have been made decades ago, centuries ago even. Even in this country. As we all know, there were political parties dedicated to stopping the influx of Irish and Italian immigrants years ago. Now, I will ask you one question. The people that sided with them, are they seen as on the right side of history today? Absolutely not. They are not. And that just leads me to believe that when you recycle the same arguments, when you say that immigrants destroy a civilization, that immigrants are not welcome, that they are just shy of calling us destructive people, that just shows me that you are going to go down, that the Vice President and his arguments are going to go down on the same side as those forgotten arguments that were of yesteryear, that we've seen as on the wrong side of history. And history tends to rhyme and it tends to repeat, and I see the same thing happening here in the near future, where once we get past this, once we get an administration that is more for not just a certain type of American, but all of America, and that values all of us, then we will result in the same thing where we will value all of the contributions that both immigrants and native-born Americans make towards our country, which is what this country was built on. You can't destroy a civilization by bringing in immigrants when that civilization, as Qazi put it, was built on the backs of immigrants. Yeah. So, Qazi. But Akbar, just 1 second. Imagine you to be, say, Rashida Tlaib or Ilhan Omar, and your president tells you right on your face, go back to Somalia. How do you respond? Well, honestly, that's a question for those Congress members to answer themselves. I can't speak for all of them, but I will say that just for myself, I have the roots in my community that has chosen me to represent them, and so
if you have a problem with how my community is being represented, and if you don't agree with that, then take it up with not me, but the people that have chosen me to be their representative. Okay, good. Thank you. Kazi? Yes, can you lower your volume? Yeah. Kazi? Yes, thank you. I want to thank you, Yes, Mr. thank Firdaus, you. for asking the question. I It's wanna very thank you- thoughtful, and it has Akbar and I. We consistently reflect on this as we can consistently reflect on this as we continue. We have two phones to- working. We have two phones and Akbar, can you there's Nico. just mute your sorry. sound? Yeah. Yeah. Okay. We have some technological difficulties. We're on our way Okay, to the good. next program, so like, maaf kore din. Thank you. First I want to thank you. This is something that Akbar and I consistently reflect on as we're continuing to advance, the American dream for everyone who calls it home. And I want to acknowledge this. Like, the current Trump administration, the president and Vice President J.D. Vance, I believe, happen to be fascists. And I want to name that they are fascists. And I also want to name, through Americans' long history, 250 years, we have come and go of leaders who have been on the wrong side of history. And I do believe that this administration, everything that they are enacting and everything they are saying against immigrant communities, against people of color, I do believe that they will be remembered in the dustbins of history. And I genuinely do believe that. And through every single moment in American history where we have been through a dark road, we have come out through the light. And it is with it's with organizations and ethnic news media like Time Television or like different organizations within our community that are continuing to preserve our culture, continue to talk about the pride we have in having a place in this country. That is how we fight back. I understand how people feel hopeless, how people feel like there is so much despair. But us being involved, continuing to be involved, you're seeing right now your sons and daughters being involved in politics to make their communities, to make their parents, to make everybody proud. And that is something that we carry with us every single day to make sure that everyone, one, can live affordably in this country, and also to live a life of dignity, to live up to the ideals in which this country has set out for us. And that is something we will always continue to fight for through good times and bad. And this happens to be especially a bad time. But let's remember that we have the first Muslim in South Asian mayor, Zorhan Mamdani, Amadir Priyo Neta. And, it starts with him. And, my good friend right here, Akbar Ali, the youngest Democratic legislator in the country, Muslim, Desi. There's so much more. See the hope in this. And we're going to continue to fight. And, I really do appreciate you guys for giving us the time and opportunity. Thanks so much. Thanks so Thank much. you. Mary, Thank you. your last Assalamu word. Any comment? আমি বলবো যে হয় আমরা তো আসলে ইনক্লুসিভিটির একটা পর্যায়ে চলে আসছি। তাদের তো সবসময় ডিভাইড অ্যান্ড রুল সিস্টেমে তারা মানুষকে বিভক্ত করে সেখান থেকে রুল করেছে। আজকে তাকিয়ে দেখেন 9/11 এর পরেও এই যে মুসলিম, বাংলাদেশি, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান বা আমাদের সাদা কালো এই যে কোনো ধরেন হাইপেনেটেড আমেরিকানই হোক না কেন, সবাই বুঝে গেছে যে আমাদের নানা রকম ভিন্নতা আছে, সব ভিন্নতার বাইরেও আমাদের স্ট্রাগল সেম। আমাদের এই দেশে বা যে কোনো জায়গায় আমরা যখন থাকি, এই দেশটা আমাদের সবার, এটা মানুষ বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে একটা সময় কিন্তু মানুষ নিজেকে ইনক্লুডেড মনে করতো না। আমরা বাংলাদেশিদের অনেকেই ইভেন বাংলাদেশিও বলছে না, বলতে ইন্ডিয়ান আমেরিকা। আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলতে মানুষকে সংকোচ বোধ করতে দেখেছি, মাথায় হিজাব দিতে সংকোচ বোধ করতেছি। আজকে দেখেন আমি মাথায় হিজাবের সাথে আমেরিকার ফ্ল্যাগের হিজাব ব্যবহার করছি বিনা সংকোচে, কারণ এদেশ আমি গ্রহণ করেছি। এটার প্রতি ভয়, যে জিনিসটাকে তারা মনে করে যে সিভিলাইজেশন আসলে কি, সিভিলাইজেশন সভ্যতা আসলে কি, তাহলে আমি আমার মতো করে বাস করতে পারবো, সবাই মিলেমিশে ভালোবেসে সবাই পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এটা যদি সিভিলাইজেশন না হয়, তাহলে সিভিলাইজেশন যে কি? প্রতিদিন মারামারি করা, যুদ্ধ করা, ওর দেশ থেকে নেতৃত্বকে তুলে এনে হাইজ্যাক করে নিয়ে আসা, একের তেল অন্যের গ্যাস এগুলি চুরি করে নিয়ে আসা, এগুলি সিভিলাইজেশন? নাকি সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে দেশকে সমুন্নত করা? যে এই যে আমাদের যে ইনক্লুসিভিটিটা বা আমাদের সবাই যে মিলেমিশে বসবাস করার যে প্রবণতা দেখা দিয়েছে, এটার প্রতি ভয় থেকে তারা এই ধরনের পাগলের প্রলাপ বকছে। আমাদের যেটা আগে বলেছি যে এসব আমাদের জন্য ডিস্ট্রাকশন। এখন বলতে পারেন যে রাশিদার জায়গায় তুমি হলে কি বলতাম? একটাই বলার ছিল, এটা জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার জায়গায় আছি, এই কথাটাই বলতাম।
এখন ট্রাম্প এবং তার কি বলে জেডি ভ্যান্স কিভাবে নেবে সেটা তাদের বিপদ। 4 বছরের জন্য তারা নির্বাচিত হয়েছে, 4 বছর পরে তারা কোথায় যাবে, জনগণ তাদেরকে কোথায় দেখবে, সেটা জনগণের সিদ্ধান্ত। কিন্তু আমরা মিলেমিশে থাকার যে অঙ্গীকার নিয়েছি, এটা অন্তত আমেরিকাতে কন্টিনিউ করবে এবং ভবিষ্যৎ আমেরিকা সবার মিলেমিশে থাকারই আমেরিকা হবে, এটা বলতে পারি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জি হাসান ভাই, সো হু ইজ আচ্ছা। আমেরিকান? আমার মনে হয় উত্তরটা আমরা আংশিক পেয়েছি আমাদের এই তরুণ রাজনৈতিক কর্মীদের কাছ থেকে। কথাটা উঠল এই কারণে জেডি ভ্যান্স খুব স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকান হওয়ার যোগ্যতা সবার নেই। যার এই দেশে শেকড় আছে, যে অনেক দিন ধরে এই দেশে বাস করে, যারা অনেক দিন এই দেশের কালচারকে চেনে, উনি বোঝাতে চাইছেন যে ভাষায় এদেশের ভাষায় কথা বলে, এদেশের ধর্ম পালন করে, একমাত্র সেই হতে পারে আমেরিকান। জেডি ভ্যান্স ওপেনলি বলেছে। তার এই বক্তব্যটাকে খুব স্পষ্ট করে গতকালের ওয়াল স্ট্রিট জার্নালে চ্যালেঞ্জ করেছেন কে জানেন? কার্ল রোভ। কার্ল রোভ কে আপনারা তো মনে থাকতে পারে, জি জি, তাকে বলা হয় জর্জ বুশের বুশের ব্রেইন গুরু বলা, ছিলেন, বুশের political ব্রেইন গুরু। বলা, বুশের ব্রেইন বলা হয়। প্রথম এবং দ্বিতীয় 2 দফাতেই কার্ল রোভের বুদ্ধিতেই বুশ, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নির্বাচিত হয়েছেন। কার্ল রোভ কি বলছেন আমি ইংরেজিতে পড়ে শোনাচ্ছি, বাংলা পরে বলে দেবো আমি জি। কথাটাকে। উনি বলছেন যে, উনি লিখছেন, আমেরিকা was not built by the rich and powerful, but in large part by the discards, by rejects, losers and throwaways who made their way here. ধনীরা, বড় লোকেরা, লর্ড লেডিদের সন্তানেরা এই দেশকে বানায়নি। বানিয়েছে কারা? দরিদ্র, অভাবী, যাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে, ডিসকার্ড করা হয়েছে, তারাই এই দেশটাকে বানিয়েছে। ঠিক যে কথাটা এক্স্যাক্টলি যে কথাটা বলেছে গতকাল জোরান মামদানি। তিনি আরো বলছেন, আরো ইন্টারেস্টিং কথা তিনি বলছেন, আমি কার্ল রোভের কথা বলছি। America's birth did not include a new aristocracy based on inherited valor. জেডি ভ্যান্স যেটা বলছেন, যে উনি এটার নাম দিয়েছেন প্রজন্মগত অস্তিত্ব। আপনাকে একাধিক প্রজন্মগতভাবে অংশীভূত হতে হবে এই দেশের এই সভ্যতা, তাহলে আপনি আমেরিকান হবেন। তার জবাবে কার্ল রোভ বলছেন, আমেরিকাস বার্থ ডিড নট ইনক্লুড এ নিউ অ্যারিস্টোক্রেসি বেসড অন ইনহেরিটেড ভ্যালার। আপনি ইংল্যান্ড থেকে লর্ড লেডি হয়ে আসবেন, তার ছেলেমেয়েরা, তার দেশ এটা নয়। তিনি আরো বলছেন যে এই দেশে এই মুহূর্তে দেশটাকে অ্যাটলিস্ট 40 উইনার্স অফ নোবেল প্রাইজ ফর মেডিসিন, এই ইমিগ্রেন্টরা, আপনি আমরা, যাদের গায়ের রং বাদামি, যার রং কালো, তাদের মধ্যে 40টা নোবেল প্রাইজ আছে মেডিসিনে, কার্ল রোভ বলছেন। উনি আরো বলছেন, 1 in 7 আমেরিকান রেসিডেন্টস ইজ অ্যান ইমিগ্রেন্ট। প্রতি 7 জনের 1 জন হচ্ছে ইমিগ্রেন্ট। আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেই, কে আমেরিকান তার এক্সাম্পল বোঝার জন্য সবচেয়ে ভালো পথ কি জানেন? আমি আপনাকে বলি, তাকিয়ে দেখেন আমেরিকান ফুটবল টিমে কে খেলছে। আমি একটা জাস্ট তালিকা দিচ্ছি আপনাকে, যেই টিম খেলছে আগামীকাল খেলবে বেলজিয়ামের সাথে, তাতে কে আছে? তাতে আছে বলগান, যিনি রেড কার্ড পেয়ে বেরিয়ে গেছেন। কোত্থেকে এসেছেন? নাইজেরিয়ান। আছেন টিমওয়ে কোথাকার? লাইবেরিয়ান। আছেন পেপি কোথাকার? মেক্সিকান ইমিগ্রেন্ট। মার্ক ম্যাকেনজি কোথাকার লোক? জামেইকান আমেরিকান। ক্রিশ্চিয়ান রোল্ডন, তিনি কোথাকার? গুয়েতেমালান। আলেহান্দ্রো জেন্দাস, তিনি কোথাকার? মেক্সিকান। আমেরিকাকেই যে আমরা সবাই তাকিয়ে খেলা দেখছি, গর্ববোধ করছি। 4th of জুলাই আগামীকাল খেলা দেখবো, আমরা চিৎকার করবো ইউএসএ বলে। কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? এই লোকগুলি, যারা বিভিন্ন দেশ থেকে এসছে এবং এই দেশটাকে বিল্ড করেছে। মামদানি যে কথা বলেছে, এবং আমি মনে করি যাদের মনে সন্দেহ আছে, যারা এখনো মনে করেন যে, আমি যেটা আগে শুরুতে বললাম, আমার মনে সন্দেহ জাগে, ভয় জাগে, দ্বিধা জাগে, দেশটা কি আমার? কারণ আমি অনেক বাধার মুখোমুখি হই। আমি সামাজিকভাবে অনেক শক্ত জায়গায় আছি, তারপরেও আমি অসংখ্য গতকাল আমি সামান্য একটা ভুল করেছি আমার ড্রাইভিংয়ে। পাশে জানলা খুলে এক ফর্সা ভদ্রলোক আমাকে বলছে, গো ব্যাক টু ইউর কান্ট্রি। আমি সামান্য একটা ঢুকবো না, ঢুকে অন্যদিকে ঢুকেছে, আমি ভুল হয়েছে আমার। উনি বলছেন কি আমাকে, গো ব্যাক টু ইউর কান্ট্রি ফ্রম ওয়্যার ইউ কেম। এই হচ্ছে অ্যাটিটিউড। রংটা কি আমার? কালো বলে, বাদামি বলে, সাদা হলেই করতো না। ফলে যে কথাগুলি আছে তরুণরা বলে গেল, এবং এর আগের দিন তরুণরা কি বলেছে, যে আমি এই দেশের শেকড় গেড়েছি,
এই দেশটা আমার ঠিক ততটুকু যতটুকু সাদা লোকগুলির, যে কথা বলছি জোহরান মামদানি। আমি বলবো সবাইকে যারা কথা করে শুনছেন, গর্ববোধ করুন। আমেরিকা আমাদের দেশ, আমেরিকা আমাদের আশ্রয় দিয়েছে বলেই নয়, আমরা আমেরিকাকে তৈরি করছি, আমেরিকাকে বানাচ্ছি। ধর আমি একটা আপনার উদাহরণ দেই, এই যে লম্বা রাস্তা হাইওয়ে, ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত যে রাস্তাগুলি হাইওয়ে, বিশ্বের একটা বিষয় কিন্তু এই হাইওয়ে বানিয়েছে কে? চীন থেকে আসা উদ্বাস্তু, চীন থেকে আসা বন্দি, জেলখানার বন্দি, তারা বানিয়েছে। হোয়াইট হাউস কারা বানিয়েছে? কালো মানুষ, এদেশের কালো মানুষ। ফলে এই দেশটা আমাদের শ্রমে, আমাদের মেধায়, আমাদের বুদ্ধিতে। ফলে আমার আজকে 4th of July আমার বক্তব্য হবে, ফিল প্রাউড ফর বিং এন আমেরিকান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই। আজকের দিনের প্রেক্ষাপটে বিষয়টি খুবই মানে সামঞ্জস্যপূর্ণ এবং সম্পৃক্তের সাথে। আরেকটা প্রশ্ন করতে চাই, আজকে জানেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে হত্যা করা হয়েছিল এবং তার আজকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং আজকে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্ট যে হিউজ জনসমাগম হয়েছে সেখানে। সো এই যে ইরানের সাথে আক্রমণ, ইরানের সাথে যুদ্ধ এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানা যায় যে এই লক্ষ মানুষের সমাবেশ, হোয়াট ইন্ডিকেট? অনেস্টলি বলি, এই ঘটনার স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, এটা স্টেজড, এটা ম্যানেজড। ইরান একটা রিপ্রেস কান্ট্রি। ইরানের এই ধর্মীয় নেতা 37 বছর ধরে ক্ষমতায় বসেছিল, তাকে কেউ নির্বাচিত করেনি, কিন্তু সকল সিদ্ধান্ত তিনি একাই নিতেন, বিং আনইলেক্টেড। ইরান এমন একটি দেশ যেখানে একটি মেয়ে খোলা চুলে বাইরে ছবি তুলেছিল, তাকে ধরে নিয়ে এসে জেলখানায় সে মারা গেছে। এ কেমন দেশ? এই দেশ নিয়ে গর্ববোধ করার কোনোই কারণ নেই। আমি জানি আমরা খুব উল্লসিত হই ইরান বলতে গেলে, আমাদের কোনোই কারণ নেই দেশ উল্লসিত হবার। এটা একটা এটা একটা অত্যন্ত মানবাধিকার বিরোধী দেশ একটা। কেন করছে এটা? এই কথা বলবার জন্য পশ্চিমা দেশগুলিকে, আমেরিকাকে, ইসরায়েলকে, এই রেজিম, এই সরকার কত পাওয়ারফুল। দেখো 2 কোটি মানুষ যুক্ত হয়েছে, পৃথিবী থেকে কত লোক আমাদের নেতার জন্য এসছে, বাট দ্য হোল থিং ইজ স্টেজ ম্যানেজ, স্বতঃস্ফূর্ত নয়। এটা প্রমাণ করবার জন্য যে আমার দেশ খুব পাওয়ারফুল এবং আমার রেজিম খুব পাওয়ারফুল। আমেরিকা কি বলেছিল? আমরা যাব, বোমা ফেলবো, এই সরকার পড়ে যাবে। ইরানের সরকার কি বলছে? না, আমরা পড়ে যাব না। দেখো 2 কোটি মানুষ জড়ো হয়েছে আমাদের নেতার মৃত্যুতে। দিস ইজ অল টু ডিসপ্লে দেয়ার পাওয়ার, আর কিছু। দ্যাটস রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই। অ্যান্ড অ্যাগেইন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। খুদা হাফেজ।